আমি চ্যাপ্টারটা রিক্যাপ করে যাচ্ছি, তুমি একটু খেয়াল করো। আমরা যে চ্যাপ্টারটা পড়লাম এটা রিক্যাপ করতেছি এখন। চ্যাপ্টারের নাম হচ্ছে জীবের বৃদ্ধি আর বংশগতি। তার মানে একটা জীব কিভাবে ছোট থেকে বড় হয়, এবং বংশগতি মানে হচ্ছে একটা জীব থেকে আমরা কিভাবে অনেকগুলা জীব পেয়ে থাকি। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তাহলে এবার একটু খেয়াল করো। এখন আমি যদি বলি যে এখানের মধ্যে তাহলে জীবের বংশবৃদ্ধি, জীবের বৃদ্ধিটা কিভাবে হয়? জীবের বৃদ্ধি অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে হয়। আসলে একটা জীবের জীবন শুরু হয় জাইগোট দিয়ে। কি দিয়ে? জাইগোট। একটা জীবের জীবন শুরু হয় কি দিয়ে? জাইগোট দিয়ে। জাইগোট হচ্ছে এককোষী। কি বলতো জাইগোট? এককোষী। কিরকম? এই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়, আমরা চ্যাপ্টার 4 হালকা পড়ে ফেলছিলাম, বুঝছো? ভুল করে পড়লেও এটা আমাদের জন্য উপকার হয়েছে। আমরা হয়তো পড়ছি একটা যৌন জনন প্রক্রিয়া হয়। 3 ধরনের জনন প্রক্রিয়া আছে, সরি 2 ধরনের, একটা হচ্ছে যৌন আর হচ্ছে অযৌন। আর অযৌনটা আবার 2 রকম হয়, একটা ছিল কি স্পোর উৎপাদন, আর একটা কি অঙ্গজ প্রজনন যেটা বলে। আচ্ছা, আর যৌন প্রজনন কি? একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলনের প্রয়োজন পড়ে। তার মানে এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, খেয়াল করে একটু। সাপোজ এই যে শুক্রাণু শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হলে ডিম্বাণু মিলিত হলে জাইগোট সৃষ্টি হয়। ঠিক আছে, কিভাবে হয় জাইগোট সৃষ্টি? শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন ডিম্বাণুটা নিষিক্ত হয়। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন ডিম্বাণুটা যে নিষিক্ত ডিম্বাণু, আর এই নিষিক্ত ডিম্বাণুই হচ্ছে এককোষী জাইগোট। তার মানে নিষিক্ত ডিম্বাণুকে আমরা জাইগোট বলি। এই ডিম্বাণু নিষিক্ত হয় কিভাবে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে, মানে নিষেকের ফলে। নিষেক মানেই হচ্ছে মিলন। কার মিলন? নিষেক মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। আর এই মিলনের ফলে কে নিষিক্ত হয়? শুক্রাণু, ডিম্বাণু নিষিক্ত হয়। কার দ্বারা? শুক্রাণু দ্বারা। এই নিষিক্ত ডিম্বাণুকে আমরা বলি হচ্ছে জাইগোট। আর এই জাইগোট হচ্ছে এককোষী। তার মানে বংশগতি সৃষ্টি হইলো। বংশগতি কিভাবে? নিষেকের মাধ্যমে আমরা বংশগতি পাইলাম, মানে একটা জাইগোট পাইলাম। জাইগোটটা কার মাধ্যমে পাইছি? শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে। ধরো এটা, স্যার হ্যাঁ বলো। স্যার শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হলে জাইগোটের সৃষ্টি হয় না স্যার? আর এই জাইগোটের নামই হচ্ছে নিষিক্ত ডিম্বাণু। যেমন ধর একটা গরু, একটা কি বলে ছেলে গরু আর একটা হচ্ছে মেয়ে গরু। মেয়ে গরু কি বলে? গাভী। এদের শুক্রাণু আর ডিম্বাণু, ছেলে গরুর শুক্রাণু আর মেয়ে গরুর ডিম্বাণু মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এই যে মেয়ে গরুর ডিম্বাণু আছে না, এটা নিষিক্ত হয়েছে। মেয়ে গরুর ডিম্বাণু নিষিক্ত হয়েছে, কারণ বাচ্চা কিন্তু মেয়ে গরুতে থাকে, ছেলে গরুতে না। তার মানে ডিম্বাণু নিষিক্ত হলো। আর এটাকে আমরা বলি হচ্ছে এককোষী জাইগোট। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এককোষী জাইগোট। আর এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়। বিভাজিত হওয়া মানে কি? ভাঙা। আসলে একটা কোষ ভেঙে একাধিক কোষ, প্রথমে 2টা হয়, 2টা থেকে হয় 4টা, বুঝতে পারছো? এইভাবে 4টা থেকে হয় 8টা, এইভাবে করে হয় 4টা থেকে 8টা। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, তাহলে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে হচ্ছে 8টা, এইভাবে করে হয়। একটু করো তো। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি করে। একটা কোষ বিভাজিত হয়ে কি হয়? লক্ষ লক্ষ কোষ সৃষ্টি করে। একটু ওয়েট করো। আচ্ছা, যে এই যে জাইগোট যে বিভাজিত হয়, মানে প্রথমে জাইগোট থেকে এককোষী, একটা কোষ থেকে 2টা কোষ হয়, 2টা থেকে 4টা, এবং লক্ষ লক্ষ কোষ হয়। একটা মানব দেহ অথবা যে কোনো একটা গরু, ছাগল, পশু, পাখি, যেগুলো, এর মধ্যে কতগুলো কোষ আছে আমরা বলতে পারবো না, অসংখ্য কোষ আছে। তবে ক্রমাগত বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি করে। আর এইভাবে একটা বিশাল জীবদেহ সৃষ্টি হয়। তুমি চিন্তা করো, একটা পিচ্ছি বাচ্চা, তুমি আর অনেক পিচ্ছি ছিলা, তুমি যখন তোমার ছোটবেলার ছবিগুলো দেখো তখন কেমন লাগে? যে অনেক ছোট ছিলা, হঠাৎ করে এত বড় কেমনে হইলা? ঠিক আছে, আবার তোমার কাছে অবাকও লাগতে পারে, অনেক সময় এমন হয় যে অবাক লাগে। কিরকম অবাক লাগে? যে তুমি তুমি আসলে এত ছোট ছিল, তোমার যদি কেউ দেখায় এখন, তুমি বলবা, তুমি আসলে এত ছোট ছিল, আসলে ছিল কিন্তু। তার মানে এই ছোট থেকে যে আস্তে আস্তে বড় হয়েছে ধীরে ধীরে, এটা কার মাধ্যমে হয়েছে? এই প্রথমে ছিল জাইগোট, এই জাইগোটটা
ক্রমাগত বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি হয়েছে, এইভাবে প্রোটিন বড় হয়েছে। এটা এখানে একটা কোষ বিভাজন বলে একটা বিষয় আছে। আমরা এখানে কোষ বিভাজনের পদ্ধতি বলবো বেশ কয়েকটা। আমরা জানি কোষ বিভাজনের কয়টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি আছে। যেহেতু দেখো যে প্রতিটি জীবদেহ কোষ দিয়ে গঠিত, আর এই কোষগুলোই হচ্ছে প্রথমে একটি থেকে দুইটি, এককোষী জীবগুলো কোষ বিভাজন দ্বারা প্রথমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি। তার মানে পৃথিবীর যত জীব আছে সবাই এককোষী ছিল প্রথমে, নাকি? জীবন শুরু হয় এককোষী দিয়ে, তারপর আস্তে আস্তে অসংখ্য কোষ হয়। কিন্তু কিছু কিছু জীব আছে যারা একটা কোষ নিয়ে সারা জীবন থাকে, সেটা আমরা পরে পড়বো, আমরা দেখবো। আচ্ছা, এবার আমরা আসো কোষ বিভাজনের প্রকারভেদ করি। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজনের প্রকারভেদ 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। খেয়াল করো বিষয়টা, কয় ধরনের কোষ বিভাজন আছে? 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। আমরা প্রথম করবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। আগেই বলে রাখি, এই কোষ বিভাজনটা আমাদের আমাদের দেহে হয় না। এটা হয় নিম্ন শ্রেণীর জীবদেহ, যেগুলো একেবারে পিচ্ছি টাইপের, ঠিক আছে? যেগুলো আমরা চোখেও দেখি না বলা যায় অনেক কিছু। ব্যাকটেরিয়া আমরা চোখেও দেখি না বলা যায়। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা, এরকম এককোষী জীবে এই অ্যামাইটোসিস বিভাজন করে থাকে। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছো? অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? কোথায় হয়? এককোষী জীবে। এককোষী জীব কারা এখন পরীক্ষা দিতে পারে? কোনটি এককোষী জীব? এই যে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা, এরা হচ্ছে কি এককোষী জীব। ঠিক আছে, আমি কিছু প্রশ্ন পাঠাবো, তোমরা অবশ্যই বিজ্ঞান পরীক্ষার আগে, যদি অন্য কোনো পরীক্ষার আগে নাও পারো, আর আমার মনে হয় তোমরা পারবা ইয়া পরীক্ষার আগে দিতে। এই যে কালকের পরীক্ষা হলে দিতে হবে, ওকে স্যার। বৃহস্পতিবার না? তবে তো তোমরা শুক্রবার ফ্রি আছে, বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে আমার এই ইয়েস। পাঠাবো। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, ওকে স্যার। এটা হচ্ছে এককোষী প্রাণী। এই এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। কোন প্রক্রিয়ায় করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এককোষী জীবগুলো। আচ্ছা, এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে। একটু খেয়াল করো, আমি মনে পড়ার সময় বলছিলাম যে এখানে মূলত নিউক্লিয়াস বিভক্ত হয়, সাইটোপ্লাজম বিভক্ত হয়, বাট কিভাবে হয়? এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা কোষ। এই কোষটা প্রথমে বিভাজিত হয় এই যে এই পাশ দিয়ে, এবং এই পাশ দিয়ে খাঁজের সৃষ্টি হয়। মানে মাঝখানে, মাঝখানটাকে বলা হয় বিষুবীয় তল, এই তলে খাঁজের সৃষ্টি হয়। এটি বলা হচ্ছে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর, এই যে মাঝখান বরাবর সংকুচিত হয়। মানে প্রথমে সংকুচিত হয়, তারপর খাঁজের সৃষ্টি করে, এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সংকুচনটা যেন আরেকটু বেশি হয়ে যায়, এই ভিতর দিয়ে চলে আসে, খাঁজের সৃষ্টি করে যায়। এইভাবে করে করে আস্তে আস্তে কি হয়, দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। দেখো, ছিল একটা, ওর নাম হচ্ছে মাতৃকোষ। ওর নাম কি? মাতৃকোষ। আর এইটা ভেঙে কয়টা হয়েছে? এইটা একটা কোষ হয়েছে, এটা আরেকটা কোষ হয়েছে। এই মাতৃকোষ ভেঙে যে কোষগুলো আমরা পাইলাম, এগুলোর নাম হচ্ছে অপত্য কোষ। অপত্যর বাংলা হচ্ছে সন্তান। তবে এইটাকে আমরা বায়োলজিতে ডটার সেল বলে থাকি। ডটার বুঝে থাকি। ডটার কেন? কারণ আমরা মূলত বুঝি যে মেয়েরাই সন্তান জন্ম দিতে পারে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ডট, এগুলোকে কি বলা হয়? অপত্য মানে সন্তান কোষ, বা সন্তানটা আমরা কাকে বুঝি? ডটারকে বুঝি, ডটার সেল। ডটার সেল, আশা করি বোঝা যাচ্ছে এটা। আচ্ছা, এই প্রক্রিয়ায় দেখো কি হয়, এইটা খুব মনে রাখা জরুরি। এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। কে কে? সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস, এই ধরনের সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। সরাসরি বিভক্ত হওয়াকে বলে প্রত্যক্ষ, মানে সরাসরি। প্রত্যক্ষ মানেও কি? সরাসরি। তার মানে বলতে পারি এই ধরনের কোষ বিভাজনের নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা কি বুঝতে পারছি প্রত্যক্ষ কোষ বিভাজন জিনিসটা কি? কারো কোনো সমস্যা? আমি তো আগে পড়াইছি, এখন রিক্যাপ করতেছি, এটা একটু স্পিডে পড়াচ্ছি। তারপর যদি কারো প্রবলেম হয় বলতে পারো, সমস্যা নেই না? আচ্ছা, তাহলে জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, আমরা এখানে পড়লাম। এই অ্যামাইটোসিস বিভাজনটা হচ্ছে তার মধ্যে একটা। এটা কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর প্রাণী জীবে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এগুলোতে ঘটে। এবং এই বিভাজনটাতে, এই অ্যামাইটোসিস বিভাজনে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়, তাই এর নাম হচ্ছে এই প্রত্যক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এই দুইটা নিউক্লিয়াস ডাম্বেলের মতো মানে আকারে বিভক্ত হওয়ার আগে
ডাম্বেলের মতো আকার ধারণ করে। আমরা ডাম্বেল চিনি, ওই যে যারা এক্সারসাইজ করে তারা কিন্তু এটাকে ইউজ করে হাতের মধ্যে নিয়ে, ওই যে হাতে ইয়ে করে আর কি, যে হাত সংকুচিত প্রসারিত করে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তবে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটা মোটামুটি ভাবে বুঝলাম। কোনো সমস্যা আছে এটাতে? নেক্সট, মাইটোসিস। উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় সংঘটিত হয়। কার কার বলতো? উন্নত শ্রেণীর প্রাণী আর হচ্ছে উদ্ভিদ কোষের, উদ্ভিদের দেহকোষে। উন্নত শ্রেণীর প্রাণী কারা? আমরা উন্নত শ্রেণীর প্রাণী। ঠিক আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিলাই, হারামজাদা, সরি যাই হোক, সবই হচ্ছে কি উন্নত শ্রেণীর প্রাণী, যেগুলো বড় বড় দেখতে। আচ্ছা, এবং যারা বুদ্ধি খাটাই করতে পারে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে কি হয়? সম আকৃতির। এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা একবারই বিভাজিত হয়। তার মানে মাইটোসিসের জীবন যেভাবে একবার বিভাজিত হয়, মাইটোসিসেও নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। হয়ে কি হয়? সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। সমান সংখ্যক কেন? মনে করো এই 4টা ক্রোমোজোম আছে, মনে করো 4টা, আমি দেখে বোঝানোর জন্য। এই 4টা ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়। লম্বা বরাবর যদি বিভক্ত হয়, এইটা ভাঙ্গা এদিকে চলে যাবে, আর বাকিগুলো আবার এদিকে চলে আসবে। তার মানে প্রত্যেকটা অপত্য কোষের ক্রোমোজোম কয়টা থাকবে? 4টাই থাকবে। আমি আবারও দেখাচ্ছি বিষয়টা। ধরো এইটা হচ্ছে আমার মাতৃকোষের ক্রোমোজোম, 5টা ক্রোমোজোম আছে, এটা মাতৃকোষ। এটা ভাঙছে, কিভাবে ভাঙছে? ঠিক মা লম্বালম্বি ভাবে এটা বিভক্ত হয়েছে। বিভক্ত হলে এরপরে ধাপটা কি হবে? এরপরে ধাপ হচ্ছে এইটা ভাঙ্গা হবে গিয়ে তোমার নতুন দুটো নিউক্লিয়াস, এই একটা, এই একটা। ভাঙ্গা এখানে উপরে গেছে 5টা, 3 4 5, নিচেও চলে গেছে 5টা। তার মানে এই মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, এবং এদের মধ্যেও ক্রোমোজোম কয়টা করে থাকে? সমান সংখ্যক এবং সম আকৃতির। এটা এখন দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা একটু পরে আবার বড় হয়ে যায়, প্রসারিত হয়ে পুরোপুরি মাতৃকোষের অনুরূপ হয়ে যায়। তার মানে এটা কি হয়? যে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণীর এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। কোথায়? প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। আর এই ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি করে। বুঝতে পারছো? তার মানে মাইটোসিস বিভাজন কোথায় হয়? ভাজক টিস্যুতে হয়ে থাকে। আমরা এমাইটোসিস না, মিউসিস না পড়েই মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আগে পড়বো, তাহলে সুবিধা হবে। আমরা অলরেডি পাইছি এখান থেকে, কি কি পাইছি একটু দেখো। কি কি পাইছি আমরা এখান থেকে? আমরা পাইছি যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের কোষ। এটা কোথায় ঘটে? এটা কিন্তু দেহকোষে ঘটে। মিউসিস কোথায় ঘটে? জনন কোষে, মানে শুক্রাণু ডিম্বাণুতে। আর এই মাইটোসিস ঘটে কোথায়? দেহকোষে, কারণ দেহের, এটা দেহটা বৃদ্ধি পায় এখানে। আর এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? যে মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। তাহলে এখানেও সেম কথা লিখছে, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। আর বিভাজিত হয়ে কি হয়? দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। কেমন? এই যে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, যে সম আকৃতির আহ সমগুণ সম্পন্ন দুটো অপত্য কোষ সৃষ্টি করে। শুধু তাই না, সমান সংখ্যক ক্রোমোজোম, এটাকে আরেকটা বৈশিষ্ট্য, যে সমান সংখ্যক ক্রোমোজোমের দুইটা অপত্য। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। এই অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এই কারণে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মানে কি? আমি যদি বলি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাদার সেল এর ক্রোমোজোম ইকুয়াল টু ডটার সেল কয়টা? দুইটা না? ডটার সেল দুইটির ক্রোমোজোম সংখ্যা। এবার বলতো
মাদার সেলের ক্রোমোজোম সংখ্যা আর হচ্ছে ডটার সেলদের ক্রোমোজোম সংখ্যা সমান, আমরা ছোটবেলায় এরকম ছোটবেলায় এখনই তো পড়ছি, তোমরা ক্লাস 8 আছে, মনে করো 7 এ পড়ছো 3x + 5 = 4। এই যে লিখলাম, এটাকে আমরা কি বলি বলতে পারবা? গণিতের ভাষাটার নাম কি? কেউ বলতে পারবা নাম? গাণিতিক ভাষায় এটার নাম কি, আমরা কি বলে থাকি, এটা কি বলি? হ্যালো, তুমি কি কেউ নাই? আসো তো প্রায় সবাই, একটু বলো, ট্রাই জি করো বলো। স্যার। জি স্যার। জি স্যার। এর নাম কি? স্যার 3x + 5 = 4। সমীকরণ। সমীকরণ। সমীকরণ ইংলিশ হচ্ছে ইকুয়েশন। আবার বলি, এখানে সবাই আসছে তো একটু কথাটা শেষ করি। তোমাদের ক্লাস এই চ্যাপ্টার থাকবে, মানে এই শুধু প্রশ্ন করা হয়েছে এই চ্যাপ্টার থেকে, বুঝতে পারছো? শুধু প্রশ্ন করা হচ্ছে এই চ্যাপ্টার থেকে, যদিও চ্যাপ্টার 2টা পড়ানো হয়েছে, কিন্তু প্রশ্ন থাকবে এই চ্যাপ্টার থেকে, তাই আমি এটাকে রিক্যাপ করে দিচ্ছি, বুঝছো? এটা যদি ইকুয়েশন হয়, সমীকরণ ইংলিশ হচ্ছে ইকুয়েশন। আর এখানে কি হচ্ছে বলতো, মাদার সেল ভেঙে কি হচ্ছে, ডটার সেল পাচ্ছে কয়টা? 2টা। তুমি ভাঙা মানে কি? ডিভিশন। তুমি ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক বিভাজন, মানে সমান দুই খণ্ডে বিভক্ত হয়েছে। এই কারণে এই প্রক্রিয়ার নাম, মাইটোসিস কোষ বিভাজনের নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এই যে এরপরের বৈশিষ্ট্য লেখা আছে, এই ধরনের বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোম লম্বালম্বে বিভক্ত হয়ে হয়, ফলে দুটি নতুন কোষ, আচ্ছা, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, সমান হয়, যা দেখাইলাম। তাই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজন, ইকুয়েশনাল সেল ডিভিশন বা বাংলায় বলা হয় সমীকরণিক বিভাজন। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। এইটুকুতে কারো কোনো সমস্যা? নো স্যার, বুঝতে পারছি। তোমরা অনেক ভালো। এবার আসো আমরা মাইটোসিস কোথায় হয় একটু দেখি। মাইটোসিস হয় হচ্ছে গিয়ে তোমার, মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ কোষে ঘটে। কোথায় ঘটে? আমরা আগেই পড়ছি, মাইটোসিস কোষ বিভাজনটা হয় দেহ কোষে, দৈহিক বৃদ্ধি, সোজা কথা, দৈহিক বৃদ্ধি পরিবর্তন সবকিছু হয় দেহ কোষ, মানে এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে। উদ্ভিদের বর্ধনশীল অংশ যেগুলো বৃদ্ধি পায়, ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূল, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এই ধরনের এরকম বিভাজন দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, প্রাণী দেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময়, পরিবর্তন মানে পরিবর্ধন মানে বুঝো, পরিবর্তন মানে চেঞ্জ, এটা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু পরিবর্ধন মানে পরিবর্তনের মাধ্যমে বৃদ্ধি। যেমন একটা জিনিস ছিল আগে এতটুকু, এটা বড় হয়ে গেল, এটার নাম হচ্ছে পরিবর্ধন। এটাও একটা পরিবর্তন। বর্ধন মানে কি? বৃদ্ধি। নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময় এই বিভাজন দেখা যায়। কোন জননের সময়? যৌন জননে না, নিম্ন শ্রেণীর প্রাণী আর উদ্ভিদের সময় যদি অযৌন জনন হয়, সেই ক্ষেত্রে এই বিভাজনটা হতে পারে, কিন্তু সাধারণত এটা হয় উন্নত শ্রেণীর প্রাণীতে। এবং কোথায় কোথায় হয় সব লেখা আছে, এটা মুখস্থ করবা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়, আবার প্রাণীদের দেহকোষের কোথায় কোথায় দেখা যায়, এবং উদ্ভিদের কোন ইয়াতে হয়, অযৌন জননের সময় এই ধরনের নিম্ন শ্রেণীর প্রাণীতে কখন হয়। ঠিক আছে? এটা আমরা এতটুকু ক্লিয়ার? হ্যালো, কারো সমস্যা নেই আশা করি। জি স্যার। জি স্যার। এরপরে জি স্যার। আরেকটা বাকি আমাদের মিউসিস বিভাজন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। এরপরে আরেকটা বাকি হচ্ছে মিউসিস বিভাজন। এটা কি? জনন কোষ উৎপন্নের সময় মিউসিস বিভাজন ঘটে। কখন ঘটে? জনন কোষ উৎপন্নের সময়। আর মাইটোসিস কখন ঘটে? জীবের বৃদ্ধির সময়। আর এটা হচ্ছে জনন কোষ উৎপাদনের সময় মিউসিস বিভাজন ঘটে। প্রত্যেকটা বিভাজন মানব দেহের জন্য জরুরি, বিশেষ করে এই মিউসিস আর হচ্ছে মাইটোসিস, এই দুটো বিভাজন ছাড়া কোনোদিনও একটা মানুষ মানে সৃষ্টি হইতো না। কিভাবে? মিউসিস বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। একটা প্রকৃত মানুষের কি বলা হয়, এটাকে একবারে ছোট আকার যেটাকে বলা হয়, এই জাইগোটটা ভেঙে যখন অনেকগুলা কোষ সৃষ্টি হয়, এটাকে আমরা বলি ভ্রূণ। ভ্রূণ হচ্ছে জাইগোটের পরিণত রূপ। ভ্রূণটা কি? জাইগোটের পরিণত রূপ। জাইগোট একটু বড় হলে সেটাকে আমরা ভ্রূণ বলি।
জননকোষ উৎপন্নের সময় মিউসিস বিভাজন ঘটে। কোন কার সময় ঘটে? জননকোষ উৎপন্নের সময়। এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। খেয়াল করো, এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি যদি পরপর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন কয়বার ঘটে? একবার। তার মানে মাথায় রাখতে হবে মিউসিস বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম হয় মাত্র একবার। ওই একবারই কাহিনী হয়ে যায়। প্রথমবারে এই ক্রোমোজোম যে বিভাজিত হয় না, অর্ধেক হয়ে যায়। তার মানে মাইটোসিসের মতো মিউসিসের ক্রোমোজোমের বিভাজন ঘটে না। ক্রোমোজোম বিভাজন এইভাবে ঘটে, মনে করো এখানে 6টা ক্রোমোজোম আছে, একটা অপত্য কোষের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? একটা মাতৃকোষে 6টা ক্রোমোজোম আছে। এই একটা ভাঙবে এমন ভাবে, এই যে এইভাবে খাঁজের সৃষ্টি হবে, সরি এবার হয় না, দাগ দেয়া, এই যে এইভাবে খাঁজের সৃষ্টি হবে, হয়ে এইভাবে মাঝখান দিয়ে একটা পর্দা করে দেবে। তার মানে এইটা হচ্ছে গিয়ে প্রথম বিভাজন। এই প্রথম বিভাজনের ফলে যে নীল কালার বর্ডার দিলাম না, এটা হচ্ছে অপত্য কোষ বোঝাচ্ছি, এটা হচ্ছে আরেকটা অপত্য কোষ। তাহলে লালটা ছিল মাতৃকোষ, লাল কালারের বর্ডারটা পুরোটা, এই পুরোটা ভেঙে দুই ভাগে ভাগ হলো। এটাতে 3টা আছে, এটাতে 3টা আছে। তার মানে এটাকে আমরা কি বলবো? এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এই যে এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে আমরা বলে থাকি হ্রাসমূলক বিভাজন। কি বলে থাকি এই ধরনের বিভাজনকে? হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। জনন মাতৃকোষের আহ, জনন মাতৃকোষের পুং ও স্ত্রী গেমেট উৎপন্নের সময় এই ধরনের বিভাজন ঘটে। কোথায় ঘটে? জনন মাতৃকোষের পুং জনন আর হচ্ছে স্ত্রী গেমেট, এইগুলো উৎপাদনের সময় এই ধরনের বিভাজন ঘটে থাকে। আশা করি এটা বুঝতে পারছো। কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। কি উৎপন্নের সময় ঘটে? গ্যামেট উৎপন্নের সময়, পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এই ধরনের বিভাজন ঘটে। আচ্ছা, তারপর এই পেজটা আমরা বুঝতে পারলাম, কারণ এটা তো রিক্যাপ করতেছি, রিক্যাপে তো বোঝা যাচ্ছে যে খুব একটা প্রবলেম থাকার কথা না। একটা কথা বলা আছে, একটু দেখো, কোন কোন প্রাণীতে মাইটোসিস বিভাজন ঘটে না? মাইটোসিস মানে কি? একটা ভেঙে দুইটা, দুইটা ভেঙে চারটা বিভাজন হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে জিনিসটা, নাকি বড় হয়ে যাবে। এখন প্রাণীর স্নায়ু কোষে এই বিভাজন ঘটে না। এটা আমাদের সৌভাগ্য, ঘটে না। ঘটলে কি হইতে জানো? ধরো তোমাদের আমি প্রথম চ্যাপ্টার কি পড়েছিলাম বলতো? একবার যখন ক্লাস শুরু করেছিলাম, ক্লাস 8 এর, বলতে পারবে না কেউ? প্রথম চ্যাপ্টারের নাম কি বলতে পারবা? হায় আল্লাহ, আমি কাদের পড়াইলাম? রেসপন্স করো কেউ একজন, একজন কে, সবার পারার কথা। জানো না প্রথম চ্যাপ্টারের নাম কি? একবারে প্রথম যে পড়ানো শুরু করলাম চ্যাপ্টারের নাম কি ছিল? স্যার ওই যে স্যার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এত সময় লাগে এটা বলতে, নাকি ভুলে গেছিলা? আচ্ছা দেখো, স্যার তার মানে এটাকে আমি কেন জিজ্ঞেস করছি জানো? এই যে বলছে প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে এইগুলো এই বিভাজন ঘটে না। যদি ঘটতো, তোমার এই যে 6 মাস আগে কি পড়াইছি বা 1 বছর আগে কি ঘটনা ঘটছে, তুমি স্কুলে কার সাথে মারামারি করছিলা বা কার কানমলা দিছিলা, এইগুলো, অথবা তোমার কোন টিচার মারছিল, এগুলো মনে রাখতে পারতো না? পারতা? এগুলো কেন মনে রাখতে পারতেছো তুমি? তোমার এই স্নায়ু কোষটা বিভাজিত হয় না। স্নায়ু কোষ মানে নিউরন। যদি নিউরন ভাঙতো, তাহলে আমাদের মস্তিষ্কে নতুন নতুন কোষ সৃষ্টি হইতো, পুরাতন কোষগুলো মারা যেত। এই পুরাতন কোষগুলো হয়ে নতুন কোষ সৃষ্টি হইতো, আমরা আমাদের মেমোরি হারায় ফেলতাম, মানে পুরনো স্মৃতি ভুলে যেতাম। তাহলে এটা আমাদের সৌভাগ্য না যে এই বিভাজনটা হয় না? তখন তো কারো পড়ালেখা করে লাভ হইতো না, লাভ হইতো? শুধু পরীক্ষার আগের দিন পড়লে হইতো, অথবা পরীক্ষার 1 মাস আগে। আর যেহেতু তার কোষ বিভাজন হয়ে যাবে, বিভাজন হইতে তার সব স্মৃতি হারায় যাবে, তাহলে আর পরে কি করবে? বুঝতে পারছো? ভাগ্যিস আমাদের এটা ঘটে না, তাই আমাদের ওই পুরাতন পড়া মনে থাকে। হয়তো পুরোপুরি মনে থাকে না, আমরা এটাকে আবার রিভাইজ দিতে হয়, কিন্তু রিভাইজ দিলে মনে পড়ে। স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকাতে এই বিভাজন ঘটে না। আর হচ্ছে উদ্ভিদের যেগুলো স্থায়ী টিস্যুতে এই ধরনের বিভাজন ঘটে না। আমরা কি এইটুকু বুঝতে পারছি? কোনো সমস্যা এটা বুঝতে? হ্যালো? না স্যার। স্যার গুড। এখন আমরা দেখবো হচ্ছে
মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। আসলে সবই পড়াইছি, আমি জাস্ট রিপিট করতেছি, ঠিক আছে? এখানে তোমাদের হয়তো মনে থাকার কথা যে এই মাইটোসিস বিভাজনটা দুইটা পর্যায়ে ঘটে। কয়টা পর্যায়ে? দুইটা পর্যায়ে। একটা পর্যায়ের নাম হচ্ছে প্রথম পর্যায়কে নিউক্লিয়াসের, আর দ্বিতীয় পর্যায়কে সাইটোপ্লাজমের বিভাজন বলা হয়। আর নিউক্লিয়াসের বিভাজনের নাম হচ্ছে কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াস মানে হচ্ছে কেরিওকাইনেসিস, মানে কেন্দ্রিকার বিভাজন, সেন্টার, এই কারণে কেরিওকাইনেসিস বলা হচ্ছে। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, মানে কাইনেসিস মানে বিভাজন বোঝাচ্ছে। আচ্ছা, এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে ঘটে কেরিওকাইনেসিস, তার পরপরই ঘটে হচ্ছে সাইটোকাইনেসিস। এই যে দুইটা পর্যায় বললাম, দুইটা পর্যায়ের মধ্যে কি আছে বলতো? এই দুইটা পর্যায় বললাম আমরা, এই দুইটা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনটা আবার ধারাবাহিক প্রক্রিয়া। কিরকম ধারাবাহিক প্রক্রিয়া? আমরা বোঝার সুবিধার্থে এই পর্যায়কে 5টি ধাপে বিভক্ত করা। তার মানে এই কেরিওকাইনেসিস আবার হচ্ছে 5 ধাপে বিভক্ত। নাম্বার 1 প্রোফেজ, নাম্বার 2 প্রোমেটাফেজ, নাম্বার 3 মেটাফেজ, নাম্বার 4 অ্যানাফেজ, নাম্বার 5 হচ্ছে টেলোফেজ। আবারও বলি, 5টা ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে টেলোফেজ। প্রথম ধাপটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে স্থায়ী দীর্ঘস্থায়ী ধাপ, সবচেয়ে বড় ধাপ বলা যায়, বা টাইম বেশি লাগে, এটাতে টাইম স্পেন্ড বেশি হয়, এই কারণে এটাকে বলা হয় দীর্ঘস্থায়ী ধাপ। ঠিক আছে? আমার যতটুকু মনে পড়ে, তোমরা ওই পরীক্ষার হলে যে পরীক্ষা দিতে যাও, এইটার সঙ্গে আমি তুলনা করে বুঝেছিলাম। যে এখন আর এত ডিটেলসে যাচ্ছি না, এখন আমি জাস্ট এখানে জাস্ট তাই বলতেছি। ওখানে যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের এইভাবে বুঝেছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এখানে দেখো, এই প্রথম 3টা উদ্ভিদ কোষের জন্য, আর পরের 3টা হচ্ছে প্রাণী কোষের জন্য। সবগুলোর মানে দুইটার সিস্টেমই সেম, বাট একটু জাস্ট দেখো, এটা কি হচ্ছে, এটি মাইটোসিস কোষ বিভাজনের একটা দীর্ঘস্থায়ী ধাপ এবং নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। কি কি ঘটনা ঘটে আমরা জানি। যেমন দেখো, এখানে বলা হচ্ছে তোমার, এখানে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ঠিক আছে? এই যে দেখো, এই নিউক্লিয়াসটা হচ্ছে আকারে বড় হয়, আর নিউক্লিয়ার জালিকাগুলো ভেঙে যায়, ঠিক আছে? কেন? পানি বিয়োজনের ফলে। ওই যে বলছিলাম, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা যায় কি, অনেকে ভয়ে প্রথমে বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, জেএসসি পরীক্ষা, ভয় পায় মানে গলা শুকিয়ে যায়, তোমরা বেশি বেশি করে পানি খাও, মানে পানি বিয়োজন ঘটে, আর ক্রোমোজোমের কি হচ্ছে, জালিকাগুলো ভেঙে যায়। এইটা এখানে বলা হচ্ছে যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এই যে এই জালিগুলো ভেঙে যায়, ভেঙে কতগুলো সুতার মতো অংশের সৃষ্টি করে। বুঝতে পারছো? দেখো, প্রত্যেকটার মধ্যে সুতা দেওয়া আছে, আর এই সুতাগুলোকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোম। সুতাগুলোকে আমরা কি বলে থাকি? ক্রোমোজোম। এই যে সুতার মতো বিভক্ত। আর এটা তো বোঝাই যাচ্ছে ভিতরটা নিউক্লিয়াস যে পর্দা দিয়ে ঘেরা, তার নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর নাম হচ্ছে কি ক্রোমোজোম, লম্বা লম্বা সুতার মতো। এইগুলো আবার কিভাবে বিভক্ত হয়? আমরা জানি মাইটোসিস বিভাজনের সময় এই ক্রোমোজোম গুলা লম্বালম্বি ভাবে বিভক্ত হয়। ক্রোমোজোম বিভক্ত হলে ক্রোমাটিন গঠন করে। কি গঠন করে? ক্রোমোজোম বিভক্ত হলে ক্রোমাটিন গঠন করে। এই ক্রোমাটিন গুলা একটা বিন্দুতে আটকে থাকে, যার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আবার বলে সেন্ট্রোমিয়া কইও না, ঠিক আছে? তোমাদের পড়ানোর সময় সেন্ট্রোমিয়া বলছিলাম। আচ্ছা, দেখো, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশ সৃষ্টি করে, এইগুলাকে বলে আমরা ক্রোমোজোম বলে থাকি। আর এরপর ক্রোমোজোম গুলো লম্বালম্বি ভাবে বিভক্ত হয় দুটি ক্রোমাটিন গ্রুপে। মনে করি একটা লম্বা ক্রোমোজোম, এটা কি হবে? এইটা এইভাবে হয়ে যাবে। এখানে একটা সেন্ট্রোমিয়ার নামক একটা রিং থাকে, এই রিং এর মধ্যে এই ক্রোমোজোমের দুইটা পার্ট আটকে থাকে, বিভক্ত অংশ দুইটা, এগুলাকে বলে ক্রোমাটিড। এটাও ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোম থেকে আমরা দুইটা ক্রোমাটিড পাচ্ছি গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? আবারও বলতেছি, আমি পড়াচ্ছি বলে একটু হয়তো বা ফাস্ট যাচ্ছি, কারণ আমি হয়তো বা এই চ্যাপ্টারটা পড়েছি 5টা ক্লাসে বা 6টা ক্লাসে, কিন্তু এখন কিন্তু আমি এক ক্লাসে অনেকটা প্রায় সবটা পড়ানোর চেষ্টা করবো। সবটা হবে না, যতটুকু পারা যায়। এবার প্রোফেজের পরে আসছে হচ্ছে প্রো মেটাফেজ। এখানে আছে কি, প্রো আছে আর মেটাফেজ আছে। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ।
প্রথম ধাপটা যেমন দীর্ঘস্থায়ী আর পরের ধাপটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। এই ধাপে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়। প্রায় বিলুপ্ত হওয়া মানে কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হওয়া না, এটা একটু মাথায় রাখতে হবে। এই কোশ্চেনে একটু মারপ্যাচ দিতে পারে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে প্রায় বিলুপ্ত হচ্ছে নিউক্লিয়ার, এই যে নিউক্লিয়াস নাই বললেই চলে, একেবারে হালকা করে দেখা যাচ্ছে, মানে গাঢ় যেটা ছিল কালো বর্ণের, এটা এখন হালকা দেখা যাচ্ছে। আমরা আগে দেখে আসছি কি গাঢ়, এই দেখো মানে কালো বর্ণের, এই দেখো এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এটা কালো বর্ণের ছিল, গাঢ় ছিল। আর এইটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এটা কিন্তু এই ধাপে এই পর্দাগুলো এমন হয়ে যাবে এরকম। আর ভিতরে নিউক্লিয়াসটা কেমন হবে, এরকম মানে ছাড়া ছাড়া অবস্থা, একটা একেবারে এই অবস্থা, ঠিক আছে? খুব লাইটলি দেখাবে, মানে হালকা ভাবে। আমরা যেটা দেখলাম এখানে, যে এই ধাপটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। আর এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ না, প্রায় বিলুপ্ত। এটাকে আমরা বলি উত্তর মেরু, এটাকে আমরা বলি দক্ষিণ মেরু। ওই পৃথিবীর মতো, পৃথিবী যে যদি একটা ভূগোলক চিন্তা করো, এইটাকে বলে উত্তর মেরু, এটাকে বলে দক্ষিণ মেরু। আর মাঝখানের অঞ্চলের নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। মানে পূর্ব থেকে পশ্চিম, এটা পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, এটাকে বলে আমরা বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এই দেখো, এই যে কতগুলো তন্তু, সুতা, ঠিক আছে? আর পুরা সিস্টেমটা দেখতে হচ্ছে নারিকেলের মতো, এটাকে আমরা বলি মাকু আকৃতি। কি আকৃতি বলি? মাকু আকৃতি। তাহলে এই যে একটা সুতা, এই যে একটা সুতা, এই যে একটা সুতা, এগুলো হচ্ছে সব কি বলতো তন্তু। এই সবগুলো তন্তুকে একসঙ্গে বলা হয় স্পিন্ডল যন্ত্র। কি বলা হয়? এই সবগুলো তন্তুকে একসঙ্গে বলা হয় স্পিন্ডল যন্ত্র। যখন এটা মাকু আকৃতি ধারণ করে, এই তন্তুগুলো সহকারে এই আকৃতির নাম হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই কি স্পিন্ডল যন্ত্র বলা হয়। আর এই যে স্পিন্ডল যন্ত্রের মাঝখানের ভাগ, এই যে মাঝখানে, এইখানে কিন্তু নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়। এই কারণে এর নাম হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এখানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে একটু পার্থক্য আছে। উদ্ভিদ কোষে মেরুর দিকে শুধুমাত্র এই কি হচ্ছে স্পিন্ডল তন্তুগুলা আটকে থাকে, আর কিছুই হয় না। কিন্তু প্রাণী কোষে এর পাশাপাশি সেন্ট্রিওল নামক এই যে দুই পাশে দেখো দুইটা কি বলে গোলাকার একটা অংশের সৃষ্টি হয়, যেটা আমরা বলতে পারি সেন্ট্রিওল। দুটির চারদিকে রশ্মি, এবং এখান থেকে কি বিচ্ছুরিত হয়? অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, রশ্মি বিচ্ছুরিত হয়ে যাবে। মানে সূর্যের আলো যেমন লাইট ভিশন বিচ্ছুরিত হয়, ঠিক এরকম ভাবে এখানে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, ঠিক আছে? বা আবির্ভাব ঘটে। আবির্ভাব মানে দেখতে পাওয়া যায়, এর আগের ধাপে ছিল না, এই ধাপে দেখতে পাওয়া যায়। এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে, স্পিন্ডল তন্তু গঠন করছে দুই বিপরীত মেরু। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। কি করে? এই তন্তুগুলা যখন পরস্পর যুক্ত হয়, তখন এই যে যুক্ত হওয়ার পরে এটা নাম দিচ্ছে আমরা কি স্পিন্ডল যন্ত্র। তোমরা কি সবগুলা ক্লিয়ার এখানে? এই যে মেরু দেয়া আছে, এটা স্পিন্ডল যন্ত্র দেয়া আছে, ক্রোমোজোম দেয়া আছে যেগুলা, তারপর লুপ্ত প্রায় নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস না নিউক্লিওলাস লুপ্ত হয়ে যাচ্ছে। এবং এই যে একটা পর্দা ছিল, এই পর্দাটা কিন্তু এই যে ডট ডট দিয়ে দেখাচ্ছে, তো তারপর লুপ্ত প্রায় পর্দা, নিউক্লিয়ার পর্দা। আর এখানে স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোম যেগুলো জানোই, সেন্ট্রিওল আর হচ্ছে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। আমরা এটুকু ক্লিয়ার? হ্যালো? Yes, sir. আচ্ছা, লাস্ট ধাপ পড়াচ্ছি, এই ধাপের পরে পড়ানো সম্ভব না, কারণ আমাদের টাইম আছে মাত্র 2 মিনিট। যাই হোক, এইটুকু পর্যন্ত পড়ালাম, তোমরা এইটুকু পর্যন্ত, তারপর নিজেরটা বাকিটা নিজেরা করে নিবা, ঠিক আছে? মেটাফেস, এখানে একটা কথা মনে রাখবা, মেটা মানে হচ্ছে মোটা, মানে মনে রাখার জন্য আর কি, জাস্ট এটা বলতেছি। মোটা ফেস মনে রাখবা শর্টকাট করে। তাহলে মোটা মানে কি, এখানে মোটা হয়। আর যে মোটা তারা একটু দেখতে খাটো লাগে, মোটা মানুষদের কি লাগে, একটু খাটো লাগে। তার মানে এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো আর মোটা হয়। এই যে, আর কোথায় আসে দেখো, এরা আসছে কোথায় বলতো? বিষুবীয় অঞ্চলে চলে আসছে। এই ক্রোমোজোম গুলো আগে ছিল পুরো একটা সাইডে ছিল, পুরো একটা মেরুর দিকে ছিল। এই মেরু থেকে এরা চলে আসে কই? বিষুবীয় অঞ্চলে। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে। আর এরা আটকে থাকে কোথায় বলতো? এই যে সেন্ট্রোমিয়ার নামক একটা তন্তুর সঙ্গে আটকে থাকে। সরি, সেন্ট্রোমিয়ারের সঙ্গে তন্তু দিয়ে আটকে থাকে। তন্তু, যে তন্তু মানে তো বুঝতে পারছি, যেগুলো এগুলো তন্তু, এই তন্তু দিয়ে হচ্ছে সেন্ট্রোমিয়ারের সঙ্গে এই যে এগুলো নাম হচ্ছে কি ক্রোমাটিড, ক্রোমাটিড গুলা আটকে থাকে। আর এই ধাপটাতে কি হয়? সর্বাধিক খাটো আর মোটা হয় কি ক্রোমোজোম গুলা। এই ধাপ পর্যন্ত আমরা পড়লাম। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
যদি সমস্যা না না থাকে স্যার। রুল ওয়াইজ আমি পড়া ধরবো পরীক্ষার আগে। এটা ভাইবা না, ভাইবা তো ধরবোই, রুল ওয়াইজ আমি পড়া ধরবো, আমি ই করে দিব, ঠিক আছে? কারে কখন আসতে হবে জুমে আমি বলে দিব। কোন দিন এটা? পরীক্ষার আগের দিন দুপুরের দিকে। সকালে তো পরীক্ষা শেষ, দুপুরের দিকে আমি পড়া দেবো। এবং কে কত শিখছে, মানে এবার আমি পড়া খুব একটা ধরতে পারি নাই, তাই তোমরা খুব মজায় ছিল। এই কারণে কোনো কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতে পারো না। ওই দিন পড়া ধরলাম, কিচ্ছুই পারো না। ঠিক আছে, এতটুকু থাকলো, তোমরা ভালো থাকো। আর এরপরের ইয়াতে আমি আরেকটা ক্লাস নিব, ইয়ার পরে কি তোমাদের যেদিন বিজ্ঞান পরীক্ষা তার আগের দিন, ওই দিন নিয়ে তোমাদের পুরোপুরি এটা রিক্যাপ করে দিব। আর অবশ্যই আমাকে পড়া দিতে হবে, মাথা রাখবে।